अगरतला को दखल करेगा और मुख्यमंत्री टिपरा साहब को बनाएगा। अगर ये बार एडीसी हारा ना, बीजेपी हारेगा तो 2028 में बुबागरा आपके साथ, पूर्णो आपके साथ, सीके बाबू, अति, मेवार, पवित्र, सब लोग, हम लोग अगरतला को दखल करेगा और मुख्यमंत्री टिपरा साहब को बनाएगा। मेरे लिए हमेशा पुइला जाति उलो पार्टी। बीजेपी करेगा करेगा मौका करेगा करेगा। ভাবুন তো একটা নির্বাচন যেখানে না রাস্তা, না হাসপাতাল, না জল বিদ্যুৎ, কোনো উন্নয়নের ইস্যুই আসল আলোচনায় নেই, তবু সেই নির্বাচনেই তৈরি হচ্ছে 2028 সালের ক্ষমতার সমীকরণ। ত্রিপুরার পাহাড়ে এবার ভোট পড়েছে আবেগে, বিশ্বাসে আর এক নামকে ঘিরে, বুবাগ্রা, অর্থাৎ প্রদ্যুৎ কিশোর, মানিক্য দেববর্মন। অপমানের জবাব কি সত্যি ব্যালট বাক্সে দিয়েছে মানুষ? কেন হঠাৎ করে ভেঙে পড়লো বিজেপির শক্ত ঘাঁটি? আর এই জয়ের পর এখন কি বার্তা দিচ্ছে পাহাড়? শুরু হচ্ছে কি নতুন রাজনৈতিক অধ্যায়, অর্থাৎ সেমিফাইনাল শেষ আর ফাইনালের অপেক্ষা? সবকিছুই বিশ্লেষণ করব আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। আবারও বলছি, সদ্য শেষ হওয়া এডিসি নির্বাচনে স্কুল, রাস্তা, হাসপাতাল, পানীয় জল, বিদ্যুৎ, কোনো মৌলিক পরিষেবাই ভোটের মূল ইস্যু হয়ে ওঠেনি। এমনকি দিল্লির ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন বা কর্পোরেট ভাষায় লিপি নিয়েও সরাসরি কোনো জোরালো আলোচনা দেখা যায়নি। একটাই কথা, একটাই গুঞ্জন, বুবাগ্রার অপমান আর তার জবাব ব্যালট বাক্সে। ফলাফলও তাই বলছে। 5 বছর আগে যেখানে বিজেপি 10টি আসন পেয়েছিল, সেখানে এবার তারা নেমে এসেছে মাত্র 4 আসনে। অন্যদিকে পাহাড়ে প্রদ্যুতের প্রভাব অটুট থেকেছে, বরং আরো দৃঢ় হয়েছে। এই ফলাফলের মধ্যে একটা স্পষ্ট বার্তা কিন্তু লুকিয়ে আছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যত বেশি করে প্রদ্যুৎ কিশোরকে আক্রমণ করেছেন, ততটাই যেন বাড়ছে মথার ভোট ব্যাংক। পাহাড়ে মানুষের আবেগে আঘাত লেগেছিল এবং সেই আঘাতেই ভোটে প্রতিফলিত হয়েছে। নির্বাচনের আগে প্রায় 5-6 মাস ধরে পাহাড় চষে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তার দল। ছোট বড় সভা, যোগদান কর্মসূচি সবকিছুই হয়েছে পরিকল্পনা মাফিক। অন্যদিকে প্রদ্যুৎ কিশোরও পিছিয়ে থাকেনি, তবে দুপক্ষের প্রচারের ভাষা ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। মুখ্যমন্ত্রী সরাসরি টিটিডিসি পরিচালনায় মথার কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন, আক্রমণ করেছেন গোটা দলকে। এমনকি প্রদ্যুৎ নিজেও হয়ে উঠেছিলেন সেই আক্রমণের কেন্দ্রবিন্দু। প্রত্যুত্তরে প্রদ্যুৎ কিশোরও ব্যক্তিগত আক্রমণের পথেই হেঁটেছেন। তিনি প্রকাশ্য বলেছেন, আমার শত্রু বিজেপি নয়, যা কার্যত ইঙ্গিত করে তার প্রধান টার্গেট মুখ্যমন্ত্রী মানিক সাহা। এমনকি তিনি মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের প্রশংসা করে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকেই খলনায়ক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, এই লড়াই কি সত্যি ত্রিপুরা মথা বনাম বিজেপি, নাকি ত্রিপুরা মথা বনাম মানিক সাহা? অনেক রাজনৈতিক পর্যবেক্ষক এই লড়াইকে ব্যক্তিগত, এমনকি কখনো কখনো বালখিল্য বলেও আখ্যা দিয়েছেন। তবে এটাও ঠিক, এই ব্যক্তিগত সংঘাতে নির্বাচনী লড়াইকে এক ধরনের নাটকীয়তা দিয়েছে। অন্যদিকে বিজেপিও তাদের কৌশল সাজাতে কোনো খামতি রাখেনি। ভোট ঘোষণার সময় থেকে মথার কিছু নেতার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার খবর সামনে আসে। অনিমেষ দেববর্মা, চিত্তরঞ্জন দেববর্মা সহ কয়েকজন বিধায়কের নাম উঠে আসে এই প্রসঙ্গে। এমনকি প্রদ্যুৎ নিজেই জনসভায় ইঙ্গিতপূর্ণ ভাষায় এই বিষয়গুলো তুলে ধরেছেন, মিমিক্রির মাধ্যমে ব্যঙ্গ করেছেন নিজের দলের সদস্যদের। যদিও তিনি কোনো শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেননি, সম্ভবত বড় কোনো রাজনৈতিক ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। এদিকে বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস গোটা বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করতে শুরু করে। তাদের দাবি এটি আসলে একটি পূর্ব পরিকল্পিত খেলা। বিজেপি এবং ত্রিপুরা মথা প্রকাশ্যে বিরোধিতা করলেও ভেতরে ভেতরে একসঙ্গে কাজ করছে, যাতে বিরোধী শক্তিকে দুর্বল রাখা যায়। এমনকি কেউ কেউ বলছেন পাহাড়ি ও বাঙালি ভোটের সমীকরণ তৈরি করার জন্যই এই নাটক। তবে দিল্লিতে শেষ পর্যন্ত জোট না হওয়ায় সেই তত্ত্ব খানিকটা ধাক্কা খায়। 28 আসনের মধ্যে বিজেপি 14টি আসন চাইলে মথা রাজি হয়নি, ফলে জোট ভেস্তে যায়। এই পরিস্থিতি প্রদ্যুৎ কিশোরের জন্য বরং সুবিধাজনক হয়ে দাঁড়ায়। তিনি নিজেকে বিজেপি থেকে দূরে রাখতে পারেন এবং একই সঙ্গে পাহাড়ে বাড়তে থাকা জাতীয় দলবিরোধী মনোভাবকেও নিজের পক্ষে টেনে আনতে সক্ষম হন।
তার নিজের দলের কিছু নেতার বিজেপি ঘনিষ্ঠতাও এই দূরত্ব প্রমাণে পরোক্ষভাবে সাহায্য করেছে। পাহাড়ি রাজার প্রতি যে ঐতিহ্যগত ভক্তি ও আবেগ রয়েছে সেটিও এই নির্বাচনে বড় ভূমিকা নিয়েছে। আবেগ, ভালোবাসা, বিশ্বাস সব মিলিয়ে ভোট পড়েছে এক বিশেষ মনস্তত্ত্বের উপর ভিত্তি করে। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায়, রাজনীতি কি শুধুই আবেগে চলে? ভিড় টানতে আবেগ জরুরি, কিন্তু সেই ভিড় ধরে রাখতে লাগে সংগঠন। আর এই জায়গাতেই প্রদ্যোৎ কিশোর নিজেকে প্রমাণ করেছেন। ভোটের আগে তিনি দাবি করেছিলেন তার দল 23টি আসন পাবে, শেষ পর্যন্ত তারা পেয়েছেন 24টি, যা প্রমাণ করে তার সংগঠন ও নেটওয়ার্ক যথেষ্ট শক্তিশালী। দিল্লিতে জোট আলোচনা ভেস্তে যাওয়ার দিন থেকেই তিনি বুঝেছিলেন এই নির্বাচন তাকে জিততেই হবে। শুধু নেতা হিসেবে নয়, সংগঠক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। এখন তিনি অপেক্ষা করছেন দিল্লির ডাকার। আও বাতে করতে হ্যাঁ। জয়ী হয়ে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর একটাই সুর শোনা গেল সব মহলে। জগদীশ দেববর্মার মতো প্রবীণ নেতা থেকে শুরু করে রাজেশ্বর দেববর্মার মতো অভিজ্ঞ পরিষদ, এমনকি একেবারে নবীন মুখ ডেভিড মুরা সিং, সবার কণ্ঠে একই কথা, আমরা বুবাগরাকে এই জয় উপহার দিয়েছি। এবার তিনিই নির্দেশ দেবেন, আমরা মানুষের জন্য কাজ করব, অর্থাৎ স্পষ্ট বার্তা। ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন হোক বা ককবরক ভাষার রোমান লিপির প্রশ্ন, চূড়ান্ত সিদ্ধান্তের দিশা আসবে বুবাগরা থেকেই। পাহাড়ের সাধারণ ভোটার থেকে শুরু করে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা সবাই যেন এক কেন্দ্রেই নিজেদের আস্থা এবং প্রত্যাশা সমর্পণ করেছেন। তবে এই সমর্পণ কাউকে ঈশ্বর বানায় না, বরং একজন নেতাকে আরো বেশি করে জনমুখী, প্রজানুরঞ্জক এবং দায়িত্বশীল হয়ে উঠতে বাধ্য করে। এর মধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে তিনি 2028 সালের পরিকল্পনার কথা বলেছেন। তার বক্তব্য, আগামীতে আগরতলার মালিক নির্ধারিত হবে এবং তিনি চান একজন জনজাতি মুখ্যমন্ত্রী। এই বক্তব্যকে সরলভাবে নিলে ভুল হবে, কারণ তিনি নিজেই জানেন ত্রিপুরার মালিক ত্রিপুরার মানুষ। আবার অতীতে দশরথ দেবের মতো একজন জনজাতি মুখ্যমন্ত্রীও এই রাজ্যে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 2023 সালে চাইলেই তিনি নিজে মুখ্যমন্ত্রী হতে পারতেন। 20টি সংরক্ষিত আসনের বাইরে 22টি সাধারণ আসনে প্রার্থী দিয়েছিলেন তিনি। অন্তত 15টি আসনে দেখা গেছে মথা প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা জিতেছে। অর্থাৎ চাইলে তিনি সরকার গঠনের সমীকরণ পাল্টে দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। বরং তিনি চেয়েছিলেন ডবল বা ট্রিপল ইঞ্জিনের সরকার গড়ে উঠুক, যাতে পাহাড়ের উন্নয়ন হয়। কিন্তু বাস্তবে ত্রিপাক্ষিক চুক্তি এখনো আটকে, ককবরক লিপি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফলে এখন নতুন করে লড়াই শুরু করতে হচ্ছে তাকে। পাহাড়ের মানুষ এখন তাকিয়ে আছে তাঁর দিকে। সবশেষে যদি এই নির্বাচন সত্যি 2028-এর সেমিফাইনাল হয়, তাহলে এটাও স্পষ্ট, বিজেপি হারলেও তারা নিজেদের নতুন ভাবে সাজাচ্ছে। আর প্রদ্যোৎ কিশোর যেভাবে পুইলা জাতি উলা পার্টির কথা বলছেন, তার বিপরীতে বিজেপিও তৈরি করছে নিজেদের সমীকরণ। অর্থাৎ লড়াইটা এখানেই শেষ নয়, বরং বড় লড়াইয়ের মঞ্চ তৈরি হয়ে গেছে। এবার আপনাদের সামনে কিছু প্রশ্ন রাখছি, কারণ আমরা প্রশ্ন করি, আমরা উত্তর খুঁজি, কারণ একটি মাত্র সঠিক প্রশ্ন আর সঠিক উত্তরই বদলে দিতে পারে মানুষের জীবনযাত্রার মান। এক, এই নির্বাচনে যখন উন্নয়নের বড় বড় ইস্যুগুলো একেবারে পেছনে চলে গেল, তখন কি আমরা ধরে নেব ত্রিপুরার পাহাড়ে এখন আবেগই সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি? 2, বুবাগরার অপমান, এই কথাটা কতটা বাস্তব আর কতটা রাজনৈতিকভাবে তৈরি করা এক ন্যারেটিভ আপনার কি মনে হয়? 3, প্রদ্যোৎ কিশোর যখন বললেন আমার শত্রু বিজেপি নয়, তাহলে কি এই লড়াইটা সত্যি দল বনাম দল নাকি ব্যক্তি বনাম ব্যক্তি হয়ে দাঁড়িয়েছিল? 4, বিজেপির আসন কমে যাওয়া, এটা কি শুধু অ্যান্টি ইনকামবেন্সি নাকি কৌশলগত ভুলের ফল? 5, মথার ভেতরে কিছু নেতার বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, এগুলো কি ভোটের উপর প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন? 6, দিল্লিতে জোট না হওয়া, এটা কি প্রদ্যোতের জন্য রাজনৈতিকভাবে বড় সুবিধা হয়ে গেল? 7, পাহাড়ের মানুষের এই অগাধ বিশ্বাস, এটা কি ভবিষ্যতে শক্তি হবে নাকি চাপ হয়ে দাঁড়াবে বুবাগরার জন্য? 8, 2023 সালে চাইলেই সমীকরণ বদলানো যেত, কিন্তু তা করা হয়নি, তাহলে কি সেটাই ছিল বড় রাজনৈতিক মাস্টার স্ট্রোক? 9, 2028-এ একজন জনজাতি মুখ্যমন্ত্রীর কথা, এটা কি বাস্তব সম্ভাবনা নাকি রাজনৈতিক বার্তা? 10, যদি এই নির্বাচন সত্যি 2028-এর সেমিফাইনাল হয়, তাহলে ফাইনালে কে এগিয়ে আপনার মতে? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনার মতামতই ঠিক করে আগামী আলোচনার দিশা। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।